আমরা আলোচনা করতে চাচ্ছি একটা কেপিকেসির অঙ্ক নিয়ে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর 18.5% নাইট্রোজেন ডাইঅক্সাইডে বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের কেপি নির্ণয় করো। ওই তাপমাত্রায় এবং 0.5 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর বিয়োজনের মাত্রা কত সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের জন্য আমার কেপি এর রাশিমালা নির্ণয় করতে হবে। এই নাইট্রোজেনের কেপি এর জন্য রাশিমালা নির্ণয় করতে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সংশ্লিষ্ট সমীকরণটাকে লক্ষ্য করি। তো এটা যেহেতু বিয়োজিত হবে তাহলে আমরা N2O4 গ্যাসটা বিয়োজিত হয়ে 2Na2 গ্যাস এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তৈরি করে। এখন কথা হচ্ছে যে যদি আমি বলি যে তাহলে এই সংশ্লিষ্ট সমীকরণের কেপিটা কি হবে আমরা কিন্তু লিখতে পারবো। এবং আমি কিন্তু এর আগে এটাও আলোচনা করেছি যে একটা বিক্রিয়ার কিন্তু কেপি এবং কেসির সমীকরণ মানে রূপটা কিরকম হবে সেটা কিন্তু নির্ভর করবে আমি কোন সমীকরণের জন্য কেপি এবং কেসিআর লিখছি সেটার উপর। সে অনুসারে এইটার অনুসারে আমি লিখতে পারবো কেপি। এটা যদি আমি লিখতে চাই তাহলে কেপি আমি লিখতে পারবো এই সমীকরণে। সেটা হচ্ছে পি অফ NO2 তার স্কোয়ার পি অফ N2O4। এই সমীকরণটা আমরা লিখতে পারবো এইটার জন্য, এই সমীকরণের জন্য। এখন এটা কিভাবে পড়লাম? তো যারা পারছে বা মনে রাখতে পারছে তারা তো পারলোই, আর যারা ইতিমধ্যে একটু মনে রাখতে পারে না এই মুহূর্তে তাদেরকে একটু মনে করাই দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে একটা বিক্রিয়ার কেপি এবং কেসি নির্ণয় করতে গেলে যে কাজটা করতে হয় যে সেটা হচ্ছে সবসময় উৎপাদ বাই বিক্রিয়ক লিখতে হয়। এখন উৎপাদ বাই বিক্রিয়কে কি লিখতে হয়? যদি সেটা আমি কেপি অর্থাৎ প্রেসারে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে লিখতে হয় উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। আর যদি কেসি নির্ণয় করতাম, কেসির জন্য এই সমীকরণটা করতাম তাহলে লিখতাম যে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো যেহেতু এটা গ্যাসীয় আছে এবং আমাকে কেপি নির্ণয় করতে বলছে তাহলে আমি সেক্ষেত্রে প্রেসারেও আছে, প্রেসার কেপি নির্ণয় করতে হলে কি হবে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। এখন প্রশ্নটা হচ্ছে ঠিক আছে আমি উৎপাদের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপ এইভাবেই লিখবো। এখন কথা হচ্ছে যে আংশিক চাপটা কি? আংশিক চাপটা সম্বন্ধে আমি এখনো আলোচনা করি নাই। এটা কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বেশ ভালো করে আলোচনা আছে, সেখানে ডাল্টনের সূত্র আছে, সেখানে এটা আমরা আরো অনেক ভালো করে শিখব। আপাতত আমি একটু বলার চেষ্টা করছি আসলে আংশিক চাপটা কি, কারণ এটা যদি আমি না বলি তাহলে এগুলো বুঝতে অসুবিধা হতে পারে। একটা ধরা যাক একটা আমার কাছে এখানে একটা পাত্র আছে, মনে করলাম যে এই পাত্রের ভিতর দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। নাইট্রোজেন আছে 1 মোল আর হাইড্রোজেন আছে মনে করলাম 3 মোল। এই পাত্রটার ভিতরে আমি নাইট্রোজেন 1 মোল এবং হাইড্রোজেন কয় মোল দিচ্ছি 3 মোল। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে গ্যাসের অণুসমূহ সবসময় পাত্রের দেওয়ালের গায়ে অবিরত কি করতে থাকে? চাপ প্রয়োগ করতে থাকে। তাহলে আমি বলতে পারি যে এই পাত্রের ভিতরে অবস্থিত নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে গ্যাসের অণুগুলো আছে তারা সবসময় কি করছে? এই পাত্রটার উপর একটা প্রেশার দিচ্ছে, একটা টোটাল প্রেশার দিচ্ছে। সেই টোটাল প্রেশারটা কত সেটা হচ্ছে ধরলাম হচ্ছে পি, অর্থাৎ মোট চাপ। নাইট্রোজেন এবং হাইড্রোজেন একসাথে যুক্ত থাকা অবস্থায় মোট যে চাপ আমার এই পাত্রের গায়ে প্রয়োগ করতে পারে সেটা হচ্ছে পি। এখন প্রশ্ন হচ্ছে যে এই একই আয়তনের পাত্রে যদি আমি দুইটা গ্যাসকে না নিয়ে যদি একটা গ্যাসকে নিই, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই জায়গাটুকুর ভিতরে বা এই পাত্রের জায়গাটুকুর ভিতরে 1 মোল এবং 3 মোল আলাদা আলাদা গ্যাস আছে এবং তারা কি করতে হবে? এবার কি করতে হবে যে আমি এখানে একটা গ্যাস নিলাম অর্থাৎ শুধুমাত্র নাইট্রোজেনকে নিলাম। প্রশ্নটা হচ্ছে যে ওই একই পাত্রে যদি নাইট্রোজেনটা নিই তাহলে নাইট্রোজেনটা কত চাপ প্রয়োগ করতে হবে? সেটা হচ্ছে যে মনে করেন যে সে নাইট্রোজেনটা চাপ প্রয়োগ করতে হচ্ছে এককভাবে, সেটা হচ্ছে P1। আবার আমি নাইট্রোজেনকে বাদ দিয়ে রাখলাম, শুধুমাত্র হাইড্রোজেনকে এই পাত্রে নিলাম, সেই ক্ষেত্রে হাইড্রোজেনটা কত চাপ প্রয়োগ করতে হবে একাকি? সেটা হচ্ছে P। তাহলে কথা দুইটা, সেটা হচ্ছে যে এই দুইটা ভিন্ন গ্যাস অবশ্যই পরস্পরের সাথে বিক্রিয়া করবে না, বিক্রিয়া করলে এই সমীকরণটা অবশ্যই প্রযোজ্য হয় না। এই দুইটা গ্যাস একসাথে যুক্ত থাকা অবস্থায় কতটা চাপ প্রয়োগ করে। দ্বিতীয় কথা হচ্ছে যে
ওই একই পাত্রে ওই আলাদা আলাদা গ্যাস একা থাকা অবস্থায় কতটা চাপ প্রয়োগ করে। এই একা থাকা অবস্থায় যতটা চাপ প্রয়োগ করে সেটাকেই তার বলা হবে আংশিক চাপ। বোঝা গেছে? এটা হচ্ছে যে একটা, মনে করো আমরা যে রুমে, প্রত্যেকে আমরা অন্তত রুমে বাস করি, আমরা মনে করলাম যে আমরা যে রুমে বাস করি সেই রুমে মনে করলাম যে আমি 2-3টা গ্যাস ছেড়ে দিলাম, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিলাম। তাহলে তারা কি করতে পারবে, আমার রুমের দেওয়ালে কি করতে পারে, তারা ধাক্কা দেয়, একটা টোটাল ধাক্কা দেয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি আমার রুমটাতে 3 প্রকার গ্যাস না ছেড়ে দিয়ে যদি এক প্রকার, প্রথমে দেখা যাচ্ছে নাইট্রোজেন দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, চেক করলাম যে নাইট্রোজেন কতটা চাপ কি করতে পারে আমার রুমের দেওয়ালে প্রয়োগ করতে পারে, এটা একটা বিষয়। আবার হাইড্রোজেন কতটা চাপ আমার রুমের দেওয়ালে প্রয়োগ করতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড কতটা চাপ প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে আমি 3টা গ্যাসের জন্য আলোচনা করছি। অর্থাৎ প্রত্যেকটা একটা গ্যাস মিশ্রণে যতটা গ্যাস থাকে সেই গ্যাস মিশ্রণের প্রত্যেকটা গ্যাস ওই একই আয়তনের পাত্রে একা থাকা অবস্থায় যে চাপ প্রয়োগ করে সেটাকেই তার বলা হয় আংশিক চাপ। যেমন মনে করলাম যে আমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখানে যুক্ত থাকা অবস্থায় চাপ প্রয়োগ করে টোটাল মনে করলাম যে 100 অ্যাটমসফিয়ার, 100 অ্যাটমসফিয়ার। তাহলে শুধুমাত্র নাইট্রোজেন একা থাকা অবস্থায় কত চাপ প্রয়োগ করে, তাহলে ধরলাম যে সেটা হচ্ছে 25 অ্যাটমসফিয়ার। তাহলে হাইড্রোজেনটা কত চাপ প্রয়োগ করে, সেটা হচ্ছে 75 অ্যাটমসফিয়ার। এখন এই নাইট্রোজেনের জন্য 25 অ্যাটমসফিয়ারটাই আছে তার আংশিক চাপ, হাইড্রোজেনের জন্য 75 অ্যাটমসফিয়ারটাই তার হচ্ছে আংশিক চাপ, কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোট চাপ সেটা কিন্তু আবার 100 অ্যাটমসফিয়ার। এই হচ্ছে বিষয়। এখন আমরা আংশিক চাপটা বুঝলাম, এখন কথা হচ্ছে যে আংশিক চাপটা কিভাবে নির্ণয় করতে হয় সেই কথাটা বুঝবো। তো আমার আলোচনাতে কি ছিল যে এখানে আমি 1 মোল নিচ্ছি হাইড্রোজেন, নিচের যে পাত্রটা ওই পাত্রটা আমি ছোট করে রাখলাম, মনে করো 3 মোল নিচ্ছি আমরা, 1 মোল নিয়েছিলাম আগে হচ্ছে নাইট্রোজেন আর 3 মোল নিচ্ছি হাইড্রোজেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি P1 নির্ণয় করতে চাই, অর্থাৎ নাইট্রোজেনের আংশিক চাপ। তো P1 বলতে না লিখে আমি এখানে লিখে P of N2, এইভাবে লিখলে পারেই বোঝাবে সেটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। তো নাইট্রোজেনের আংশিক চাপের জন্য একটা কথা আছে যে গ্যাস মিশ্রণে কোন উপাদানের আংশিক চাপ সেই উপাদানের মোট ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে এখন আমাকে যে জিনিসটা করতে হবে যে আমি কিন্তু মোট চাপের মানটা জানতাম, মোট চাপের মানটা 100 জানতাম, কিন্তু আমি কিন্তু জানি না যে নাইট্রোজেনের মোল ভগ্নাংশটা কত। সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের মোল ভগ্নাংশ নির্ণয় করতে হলে কি করতে হবে, সেটা হচ্ছে তার কত মোল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মোল হচ্ছে নাইট্রোজেনের মোল ছিল হচ্ছে 1, আর টোটাল মোল যোগ দিতে হবে, তাহলে 1 + 3 যোগ দিলাম, তাহলে কত হলো 1/4 গুণন 100, তাহলে এটা কত হবে 25। আমি কিন্তু আগেও দেখে দেখাইছিলাম যে মনে করলাম যে এখানে নাইট্রোজেনের হচ্ছে P1 ধরছিলাম, সেটা হচ্ছে 25 লিখছিলাম, আর হাইড্রোজেনের জন্য লিখছিলাম হচ্ছে P2, সেখানে কিন্তু 75 আসছিল। এখন দেখা যায় যে হাইড্রোজেনের জন্য কত আছে, তাহলে P অফ হাইড্রোজেন এটার জন্য কত লিখতে পারবো, সেটা হচ্ছে যে সেই উপাদানের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি, মোলেরই দুইটা অনুপাত। তাহলে আমার হাইড্রোজেনটা আছে কতটুকু, 3 মোল, টোটাল কত মোল 1 + 3, আর এটা কত 100, তার মানে এখানে হবে কত 75। এইভাবে আমি কি করতে পারলাম যে আমি যদি কোনো একটা গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে চাই, তাহলে ওই গ্যাসের যদি আমার মোল ভগ্নাংশ জানা থাকে এবং যদি আংশিক চাপ জানা থাকে, আমি যদি আংশিক চাপ নির্ণয় করতে চাই, তাহলে যদি আমার মোল ভগ্নাংশ জানা থাকে এবং মোট চাপ জানা থাকে, তাহলে আমি মোল ভগ্নাংশ এবং মোট চাপ গুণ করে তার আংশিক চাপের মান নির্ণয় করতে পারব। ঠিক আছে? এখন তাহলে আমার এই সমীকরণটাতে আসা যায়, সেটা আমি কি করতে চাচ্ছি যে আমি এখানে এই সমীকরণটার জন্য কেপি এর মান নির্ণয় করতে চাচ্ছি। তার সংশ্লিষ্ট সমীকরণ ধরে বিয়োজন মাত্রা আলফা, বিয়োজন মাত্রা সম্বন্ধে তোমাদের পরিচয় দেওয়া হয়েছে।
ধরি বিয়োজন মাত্রা আলফা, সেটা হচ্ছে 18.5%, পার্সেন্টেজ মানে 100, 100 দিয়ে ভাগ হলো 0.18। তাহলে সংশ্লিষ্ট সমীকরণ এইটা। তাহলে ধরি প্রাথমিক অবস্থায় কিন্তু শুধুমাত্র একটা পাত্রে N2O ছিল, সেই মুহূর্তে আমার এটা তৈরি হয়েছিল না। সময় অতিবাহিত হতে হতে কিছু সময় পর কি হয়েছে, সেখানে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। আলফা পরিমাণ যখন বিয়োজিত হয়েছে তখন কি হয়েছে, সাম্য অবস্থায় উপনীত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল থেকে তৈরি হয়েছে 2 মোল, তার মানে এখান থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে এখানে 2 আলফা পরিমাণ ওই NO2টা তৈরি করবে। এখন সাম্য অবস্থায় মোট মোল, আমি কিন্তু এখানে 1+3 মোল যোগ করেছিলাম, এখানে আমি পূর্বেই যোগ করে রেখেছি। তাহলে সাম্য অবস্থায় মোট মোল, সাম্য অবস্থায় মোট মোল, তাহলে সাম্য অবস্থায় মোট এইটা আছে, এইটা আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 1 প্লাস আলফা। এখন N2O4 এর আংশিক চাপ কত, সেটা হচ্ছে তার মোল সংখ্যা বাই টোটাল এটা আমার জানা আছে, ইনটু কত, মোট চাপ। কারণ কোনো একটা উপাদানের আংশিক চাপ সেই উপাদানের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে আমি এখানে আলফার মান তো জানা আছে আমার উপর থেকে, সেটা আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস এত এবং 1 প্লাস এত এবং 1, এবং ক্যালকুলেশন করলে আমার এত আসে। অনুরূপভাবে NO2 এর আংশিক চাপ আমি দেখতে পাচ্ছি যে 2 আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। তার মানে 2 আলফার মান বসাইছি এবং হিসাব নিকাশ করে আমার যেটা আসছে সেটা হচ্ছে যে 0.312। তার মানে আমি এখন কার মান জানি, এইটার আংশিক চাপের মান জানি এবং এইটার আংশিক চাপের মান জানি। এখন আমি জানি যে Kp কত, সেটা হচ্ছে যে Kp মানে হচ্ছে যে উৎপাদনের আংশিক চাপ। তাহলে P অফ NO2, এখানে 2 থাকার কারণে আমরা জানি এটা স্কয়ার হবে, এটার পরিচয় বা হিসাব নিকাশ আগে বলা হয়েছে। আর এটা কত হবে, P অফ N2O। তাহলে আমার এখন P অফ NO2 এর মান কিন্তু আবার জানা, তাহলে কত, 0.312 তার স্কয়ার, আর এটার মান জানা, সেটা হচ্ছে 0.68। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসবে, সেটা হচ্ছে যে 0.141 বা Kp সমান কত হবে, এটা হবে অ্যান্সার। তাহলে আমার অঙ্কের প্রথম উত্তরটা কিন্তু আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে যে বলেছিল যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপে 1 স্কয়ার চাপে N2O4 এর 18.5% বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের Kp নির্ণয় করা। আমি এই পর্যন্ত ম্যাথ করে ফেলছি। আরেকটা কথা হচ্ছে যে আমি কেন এখানে 1 বসাইছি, কারণ আমরা জানি যে মোট চাপের মানটাই যে এখানে 1 বলে দেওয়া আছে, এত অ্যাটমসফিয়ার চাপে এত পার্সেন্ট বিয়োজিত হয়। তাহলে আমি কি করতে পারছি, আমি Kp এর মান নির্ণয় করতে পারছি। এইবার আসি যে ওই তাপমাত্রাতে 25-এ এবং তাপটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, 1 অ্যাটমসফিয়ারের জায়গায় 0.5 অ্যাটমসফিয়ার নেওয়া হয়েছে। বলছে বিয়োজন মাত্রাটা কত, এখানে আমাদের বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা যদি চাপ চেঞ্জ করি তাহলে কিন্তু বিয়োজন মাত্রাটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে সেই ক্ষেত্রে সেই বিয়োজন মাত্রাটা কত হবে সেটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে সেই হিসাবটা করা যাক। তো এটা যেহেতু হয়ে গেছে আমি এখানে মুছে দিলাম। তাহলে আমি ধরলাম যে নতুন বিয়োজন মাত্রা বিটাও ধরা যেতে পারে বা আলফা ড্যাশও ধরা যেতে পারে। অর্থাৎ যেহেতু আমরা বিয়োজন মাত্রা একটা ইতিমধ্যে দেওয়া আছে, যেহেতু আমরা চাপ চেঞ্জ করছি সেহেতু আমি নতুন আরেকটা বিয়োজন মাত্রা পাবো। যেহেতু এটাকে আমি আলফা দ্বারা বলছি তাহলে ধরি বিয়োজন মাত্রা, উল্টা দিক থেকে লিখে একটু ঝামেলা, ধরি বিয়োজন মাত্রা সেই দিক থেকে লেখা যায়, ধরি বিয়োজন মাত্রা সমান আলফা ড্যাশ। তাহলে আমার যে সমীকরণ ছিল সেটা মুছে ফেলছি আমি, সেটা হচ্ছে যে N2O4 এটা গ্যাস, সেখান থেকে ছিল হচ্ছে 2NO2 গ্যাস। তাহলে এই সমীকরণের জন্য আমার Kp এর মান কত আসতো, Kp আসতো P অফ NO2 তার স্কয়ার P অফ N2O4। যেহেতু আমি একই জিনিস নিয়ে একই জিনিসের উপরে চাপ কম বেশি করছি, কিন্তু আমার এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমার এই আংশিক চাপের মানটা জানা থাকা লাগবে। সেক্ষেত্রে তাহলে আমি এখানে Kp লিখব এবং এইটার মান কত সেটা হচ্ছে তার মোল ভগ্নাংশ। তাহলে সেটা কত ছিল আগেরটা মনে করো, সেটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি।
যেহেতু আমি নতুন বিয়োজন মাত্রা কত ধরছি আলফা ড্যাশ, তার মানে এখানেও লিখতে হবে আলফা ড্যাশ, এটাও লিখতে হবে কত আলফা ড্যাশ। আর এইটার মান কত ছিল সেটা হচ্ছে যে, সরি এটা আমি একটু ভুল লিখে ফেলছি, দুঃখিত, এটা হচ্ছে 2 আলফা, 2 আলফা ড্যাশ বাই 1 প্লাস আলফা ড্যাশ। আর বি সেটটার মান কত হবে 1 মাইনাস আলফা ড্যাশ বাই 1 প্লাস আলফা ড্যাশ ইনটু পি। এটা আমরা লিখতে পারবো। এখন যেহেতু এর উপর একটা স্কয়ার আছে, তারপরে আমি এখানে একটা স্কয়ার দিলাম। এখন কি করব, কেপি সমান সমান সেটা হচ্ছে 2 আলফা ড্যাশ বাই 1 প্লাস আলফা ড্যাশ। যেহেতু এর উপর একটা স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি হবে, এটা 4 আর এটা কি হবে আলফা ড্যাশ তার স্কয়ার। এই ক্ষেত্রে এটা ড্যাশ দিয়ে আমরা স্কয়ার দিই। আর এটা কি হবে 1 প্লাস আলফা ড্যাশ তার স্কয়ার, আর এখানে পি থাকার কারণে এটা পি স্কয়ার। আর এটা আমি উল্টাই দিলাম, উল্টাই দিলে কত হলো 1 মাইনাস আলফা ড্যাশ ইনটু পি, আর উপরে চলে গেল হচ্ছে 1 প্লাস আলফা ড্যাশ। এখন যদি এটাকে আমি যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে এখানে আমি পাবো হচ্ছে 4 আলফা ড্যাশ তার স্কয়ার। এখান থেকে পি একটা কাটা যায়, তার মানে থাকে হচ্ছে পি, আর নিচে থাকে হচ্ছে স্কয়ার আছে, এখান থেকে একটা কাটা গেলে একটা 1 প্লাস আলফা থাকে। আমি এখানেই মুছে দেখাচ্ছি, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে একটা থাকে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই হচ্ছে বিষয়। আমি বোঝার সুবিধার্থে কি করছি, এখানে আবার নতুন করে লিখছি কেপি ইজিক্যাল টু আমার আসলে হচ্ছে 4 আলফা ড্যাশ তার স্কয়ার ইনটু পি 1 মাইনাস আলফা ড্যাশ তার স্কয়ার। এখন আমার কিন্তু আগে থেকেই কেপি এর মান জানা আছে, কত 0.141। আর এটার মান কত, সেটা হচ্ছে যে 4 আলফা ড্যাশ স্কয়ার। আর পি এর মান কত, পি এর মান হচ্ছে আমরা লিখতে পারবো, আচ্ছা পি এর মান পরেই বসাই, আলফা ড্যাশ স্কয়ার ইনটু পি। আর একটা জিনিস মনে রাখা লাগবে যে আমার বিয়োজন মাত্রার মান কিন্তু অত্যধিক ক্ষুদ্র হয়। এখানে 1 থেকে সেটা বিয়োগ করছে, আবার কোনো একটা ক্ষুদ্র রাশি কিন্তু অর্থাৎ দশম ভগ্নাংশযুক্ত রাশি যদি আমরা বর্গ করি সেটা আরো ছোট হয়ে যায়, এটা আমরা ম্যাথ থেকেও জানি। ফলে সেটা যদি 1 থেকে বিয়োগ করা যায়, আলটিমেটলি সেটা কত থাকে, একই থাকে। ফলে এটার বদলে আমি 1 লিখতে পারবো। এখন তাহলে আমি কি লিখতে পারবো, সেটা হচ্ছে 4 আলফা ড্যাশ তার স্কয়ার পি সমান, এটা আরেক গুণ করলে 0.141 এটা লিখতে পারবো। আচ্ছা, ফলে আমি লিখতে পারবো আলফা ড্যাশ তার স্কয়ার সমান 0.141 আর হচ্ছে 4 ইনটু পি লিখতে পারবো। কিন্তু এই পি এর মান কিন্তু এখন আমার কি আছে, জানা আছে। সেটা কত জানা আছে, এই যে নতুন চাপে, তাহলে 0.5। তাহলে আমার আলফা ড্যাশ তার স্কয়ার সমান কত আসে, সেটা হচ্ছে যে এখানে ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটা হচ্ছে 0.0705 এই জিনিসটা আসবে। এখন যদি আমি শুধু আলফা ড্যাশের মান নির্ণয় করতে চাই, তাহলে রুট ওভার কত হবে 0.0705। তার মানে আমার এখানে কাজ করলে কত আসবে, সেটা হচ্ছে যে 0.266। তাহলে এটাকে যদি পার্সেন্টেজ করি, তবে 100 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, সেটা হচ্ছে 26.6%। তাহলে আমি কি বুঝলাম, যে 1 অ্যাটমসফিয়ারে যেটা বিয়োজন মাত্রা ছিল 18.5%, যদি 0.5 অ্যাটমসফিয়ারে আমরা এই রিঅ্যাকশনের বিক্রিয়াটা ঘটাইতাম, তাহলে সেক্ষেত্রে তার বিয়োজন মাত্রা মান আসতো কত, 26.6%। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বোঝা যায় তাহলে অবশ্যই আমাদের আলোচনা আরো আগাবে। সবাইকে ধন্যবাদ।